আফরাজ, ওঠ বদমাইশ, এত বড় কাণ্ড করে আরামে ঘুমিয়ে আসিস? তুই ভার্সিটির ছেলেপেলেরে মাইরে বেঁধে রাখলি কেন? ওই বেটা ঘুম থেকে ওঠ। বন্ধুর পক পক আফরাজের শ্রাবণ যেতেই তার চোখজোড়া খুলে গেল। শান্ত দৃষ্টিতে আকবরের দিকে তাকিয়ে আড়মোড়া ভেঙে পড়ল। শরীরটা টান টান করে এক পলক জানালার বাহিরে দৃষ্টি ফেলল। পরক্ষণে আকবরকে বলে, যা তোর ভাবিরে বল কফি বানিয়ে আনতে। বন্ধুর ভাবলেশীন স্বভাবে আতঙ্কে মরমরা অবস্থা আকবরের। একে এই দামড়া ছেলে রাজনীতিবিদের ছেলেপেলেরে কিডন্যাপ করলো, এখন শান্ত স্বরূপ প্রদর্শন করছে যেন সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আকবর বিরক্তসূচক কণ্ঠে কাজের মেয়েকে ডাক দেয়। মেয়েটা এলে তাকে আফরাজের বলা কথা পুনরাবৃত্তি করে বলো। মেয়েটি মাথা নেড়ে নাজিবের কাছে চলে যায়। আকবর চোরা চোখে চৌপাশ দেখে দরজা লাগিয়ে বন্ধুর শিউরে গিয়ে বসে পড়ে। মন্ত্রীর অস্থিরতায় হাসি পেয়ে আফরাজের, কেননা সে তো ভুল কিছু করেনি। অন্যায় হতে দেখলে এর প্রতিবাদ করলো। কথা আছে না, অন্যায় যে করে আর যে সহে দুজনেই সমান দায়ী। তার বিবেচন অন্যায় সহ্য করে নেই বলে জুতোপিটা করে। অতঃপর আড়ালে আফরাজও স্বামীকর্ম পালন করে। অস্থির চিত্তে একের পর এক প্রশ্ন করে চলেছে আকবর, অথচ আফরোজের মাঝে কোনো ভাবাবেগ নেই। চোখে মুখে পানি ছিটিয়ে মাইন্ড ফ্রেশ করলো। তোয়ালে মুখ মুছে জানালার ধারে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এক গ্লাস পানি খেয়ে নেয় একবার। দরজায় টোকা পড়ার শব্দে আফরাজ গিয়ে দরজা খুলল। নাজিবাকে নীরব হাতে 2 কাপ কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ডোক গেলে আফরাজ। এই মেয়ে যে কেন পূর্ণ হৃদয়ের আঙিনায় জুড়ে বাস করছে। এখন যে তার নিষ্ঠুরতা আফরাজের বক্ষকে পুড়াচ্ছে, সেটা কি মেয়েটা বুঝতে পারছে না? গলা ঝেড়ে মুখ থেকে শব্দ বের করে আফরাজ। নাজিবা মনে মনে ভেংসি কাটে। সে পণ করে রেখেছে এই বজ্জাত হিটলারের সাথে সারাদিন কথা বলবে না। কফি ট্রে সম্মুখে ঠেলে দেয়। তবু আফরাজ কি বলে? নাজিবা দাঁতে দাঁত চেপে গরম চোখে আকবরের দিকে তাকায়। বেচারা এমনিতেও অস্থিরতায় মরে মরে অবস্থা, তার উপরে ভাবির গরম চোখ দেখে তড়িঘড়ি এসে ট্রেটা হাতে নিয়ে ধন্যবাদ ভাবি, এবার যান বলেই আফরাজকে সরিয়ে দরজা লাগিয়ে দেয়। আফরাজ বোকা বনে গেল। আকবরের পিঠে ধরাম করে এক চাপড় মারে। বেচারা উহ করে চেঁচালো। আফরাজ মুখ ভেটকিয়ে বলে, তোরে এত দরদ দেখাইতে কে বলছিল? বউ আমার, আমার নংটামি করতে মন চাইলে তো অবশ্যই ঢং করব, তাই না? তোর থেকে কেন মাঝে এসে মিডল ফিঙ্গার দেখাতে হলো? তোর কাজে তো কখনো দেখাইনি। আরে ব্যাস কর বাপ। বাবির রাগের চেহারা দেখলি না? তুই যদি আর একটু দেরি করতি তাহলে তোর চেহারার হাল বেহাল করে দিতেন। সঠিক সময় যে তোকে বাঁচিয়েছি এর সক্রিয়া আদায় কর। তোর ভাবি রাগ করলে নাকের ডগা ফুলিয়ে লাল করে ফেলে, দেখতে সেই জাক্কাস লাগে। বিয়েতে বেটা বৈরূপে পাগল হয়ে আছে। নিম্নস্বরে বিড়বিড়িয়ে বলল আকবর। আফরাজ কফির মগ নিয়ে জানালার ধারে গিয়ে চুমুক দেয়। আকবরও একইভাবে বন্ধুর কাছে গিয়ে দাঁড়ায়। আফরাজ কফির মগে চুমুক দিতে থেকে স্বেচ্ছায় বলে ওঠে, ছেলেগুলো সুস্থ আছে তো? সুস্থ লাইক ম্যান, সিরিয়াসলি। তোর মনে হয় তোর হাতের মায়ের খেয়ে সুস্থ থাকবে? কুদরতে কারিশমা বলে বেঁচে গেছে শালারা, না হলে জানে মরলে তোর জন্য কিয়ামত হয়ে যেত। এমনিতে ভয় আছি তোর সঙ্গে না আমিও ফেসে যাই। গ্রেট আইডিয়া, ফেসে যাবি। তুই যদি না ফাঁসিস তাহলে বন্ধু নামে কলঙ্কিত হয়ে যাবি। তাই বন্ধুর জন্য জান দেওয়া সুন্নত, বুঝলি? শালা আমাকেই কফি মারতেছিস? ইয়েস মাই ডিয়ার ব্রো, নাও লিসেন টু মি কেয়ারফুলি। ছেলেগুলো বেহুশ হয়ে আছে। গার্ডকে বল ওদের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করতে। আমরা হাত নিষ্পিস করছে। সেদিনের মারা কম হয়ে গেছে, আজকে একটু আচ্ছা মতো দিতে হবে। এরপর মেরামতের ব্যবস্থা করব। কফির মগে শেষ চুমুক দিয়ে মগটি ট্রের উপর রেখে বন্ধুকে বাহিরে আসতে ইশারা করে। সেও বাধ্যতামূলক কফি শেষ করে বেরিয়ে যায়। নাজিবা ড্রয়িং রুম থেকে বিষয়টা খেয়াল করে, কিন্তু ডাক দেয় না। হাতে তেল নিয়ে তার দাদি শাশুড়ির চুলে মেখে দিতে থাকে। সে দৃষ্টিতে না চাইলেও একজোড়া প্রেমিক পুরুষ ঠিকই তার দৃষ্টি দেয়। নাজিবের মুখশ্রীর দিকে সে বেরিয়ে যায়। সেটা যে আফরাজ ছাড়া অন্য কেউ নয় তা বলা বাহুল্য। দাদির চুলি বিলি কাটতে থেকে তেলগুলো আকপিস ভালো মতো মেখে দেয়। এতে খাদিজা বেগমের মাথা ব্যথাও কমে যায়। মিসেস ফেরদৌসী সন্তুষ্টজনক দৃষ্টিতে শাশুড়ি আর তার বৌমার হাবভাব দেখছেন। জনাব ইসমাইল টুপি খুলে ভাঁজ করে রাখলেন। বউকে অন্যমনস্ক দেখে মৃদু ধাক্কা দেন। মিসেস ফেরদৌসী ভুরু কুঁচকে স্বামীর দিকে তাকান, চোখের ইশারায় কি বোঝান। এতে জনাব ইসমাইল বলেন, তোমার কি মাথা ব্যথা করছে? বৌমাকে তেল লাগিয়ে দিতে বলবো? না গো, আমি শুধু তাকিয়ে আছি। মেহেজাবিন সিরাত খুব কপাল করে এই মেয়েকে পেয়েছিল।
আমারও না আমাদের বড় মেয়ের কথা খুব মনে পড়ে। মাত্র 7 বছর বয়সে জন্ডিস রোগের কারণে মারা যায়। তারপর আফরাজ এলো গর্ভে। মেয়ে হারানোর পর একমাত্র ছেলে পেয়ে কলিজের ভেতর লুকিয়ে রাখলাম, যেন কোনো ধরনের রোগবালাই ছেলেকে ছুঁতে না পারে। আলহামদুলিল্লাহ পারেওনি। আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ আছি, কিন্তু তবুও মেয়ে আমার আফরিনকে ভোলা দায়। বৌমার চেহারা আদলে নিজের মেয়েকে খুঁজি। তুমি যে তাকে মেনে নিলে, এই অনেক বেশি। তাই হয়তো তোমার মনে মেয়েকে পুনরায় ফিরে পাবার আশা মনে জন্মেছে। নাজিবাকে আগলে রেখো, দেখবে মেয়ের শূন্যতা আর অনুভব করবে না। মিসেস ফেরদৌসী মুচকি হেসে মাথা নাড়লেন। জনাব ইসমাইল তার মা আর বৌমার চক্ষু আড়ালে বউয়ের হাতে হাত রেখে চেপে ধরেন। মিসেস ফেরদৌসী চোখজোড়া বড় করে ছাড়তে ইশারা করেন, কিন্তু তিনি ছাড়েন না, উল্টো হেসে নেন। খাদিজা বেগম আর নাজিবা মিটমিটি হাসতে লাগলো। দাদি শাশুড়িকে চুল বেঁধে দিয়ে নাজিবা উঠে পড়ে। শ্বশুর শাশুড়ির জন্য চায়ের ব্যবস্থা করতে রান্নাঘরে চলে যায়। ভাবলো আজ মজার শীতের ভাপা পিঠা বানাবে। শীতের সময় পিঠা ছাড়া মজে না। বিধায় কোমরে শাড়ির আঁচল গিট মেরে ভাপা পিঠার জন্য চাল গুঁড়ো প্রস্তুত করার জন্য সামগ্রী জোগাড় করে নেয়। প্রথমে চুলোয় চায়ের পানি বসিয়ে দেয়। চা পাতা, দুধ, চিনি চুলোর পাশে রেখে গরম পানিতে 2-1 চামচ চা পাতা ঢেলে নেয়। তখনই টিভিতে আওয়াজ শুনতে পেল নাজিবা। খুব উচ্চস্বরে টেলিকাস্ট করা হচ্ছে যে রাস্তার পাশে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত 5 জন ছেলের আহত দশায় পাওয়া গেছে। তাদের আহত দশা ছাড়াতে এগিয়ে আসছেন মিস্টার আফরাজ ফাহিম আর তার সহযোগী বন্ধু আকবর। দুজনের সহায়তায় ছেলেগুলোকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসার পর জানা যাবে তাদের আঘাতকারী ব্যক্তির নাম। নাম জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। খবর দেখে নাজিবাকে ঘাবড়ে যায়, কেননা ছেলেগুলো অন্য কেউ নয়, স্বয়ং তার সঙ্গে বাজে আচরণ করা ছেলেগুলো ছিল। তাদের এক একজনের চেহারায় প্রতি স্পষ্ট মনে আছে তার। তবে কি আঘাতকারী আফরাজ? কথাটা ভাবতেই নাজিবের গলা শুকিয়ে গেল। ছেলেগুলো সত্য কথা প্রকাশ করলে আফরাজ ফেঁসে যাবে, এই ভয় ভীতিগ্রস্ত হলো। হঠাৎ ছ্যাঁত করে শব্দ হয়, নাজিবের ধ্যান ফেল। চায়ের পানি ঘুলিয়ে পড়ছে। হকচকিয়ে চুলো অফ করে দেয়। চুলোর ধারে দাঁড়িয়ে চিন্তিত হয়ে পড়ল সে। কুসুমা হেঁটে রান্নাঘরে এলো। নাজিবাকে ভাবান্তর পেয়ে মৃদু গলায় ডেকে উঠে। সে ডাকের শব্দে ফিরে কুসুমা ভাবিকে দেখল। সে এসে নাজিবার চিন্তিত মুখশ্রী দেখে প্রশ্ন করে, কি হলো ভাবি, তোমার মুখ লটকে রইল কেন? নিউজে দেখলাম ভাইয়া কত বড় সেবকের কাজ করেছে। ভাইয়া, এ কাজে তো তোমার গর্ব করা উচিত। আর গর্ব? জানেন ছেলেগুলোকে? আপনাকে ভার্সিটির ফার্স্ট দিনের কথা বলতে চেয়েছিলাম, মনে আছে? কিন্তু আপনার আফরাজ ভাইয়ের কারণে বলতে পারিনি। তিনি সোজা রুমে নিয়ে গিয়েছিল, আর খাওয়ার সময় খাবার নিয়ে রুমে চলে এসেছিল। বলতে গেলে গম্ভীরতা বজায় রেখেছিল। কুসুমা ভেবে হ্যাঁ বলে ওঠে। দীর্ঘ শ্বাস ফেলে নাজিবা বলতে লাগলো, ভাবি, সেদিন ভার্সিটির ওরিয়েন্ট ক্লাস দেখে প্রচণ্ড বিরক্ত লাগছিল। তার উপর আমাদের পেছনে 5 জন ছেলে প্রচুর টর্চার করছিল। তাই আফরাজ আমাকে নিয়ে হলরুম থেকে বের হয়ে যায়। ভেবেছিলাম পরিস্থিতি ঘোলা হবে না, কিন্তু দেখলাম ছেলেগুলোও পিছে পিছে চলে এসেছিল। আমি যেহেতু ভার্সিটির স্টুডেন্ট, তাই তারা ভেবেছিল র্যাগিং করতে পারবে। তবে তারা তো জানতো না আমার সঙ্গে যে স্বয়ং আমার স্বামী দাঁড়িয়েছিল। তাদের মতো একজন আমাকে অশ্লীল কথা বলে ফেলে, যা আমি অশোনা করলেও আর চোখে তোমার ভাইয়ের দিকে তাকিয়েছিলাম। তার চোখজোড়া ক্রমশ লাল হচ্ছিল। ঢোক গিলে তার হাত চেপে ধরলাম। এতে যে বিন্দুমাত্র প্রভাব পড়েনি, নিউজ দেখেই তা বুঝেছি। মানে নিউজ দেখে কেমনে বুঝলে? নিউজে তো বলেনি কে তাদের এমন মারাত্মক আহত করেছে। শুধু ছবি দেখিয়ে উল্টো কে মেরেছে তা জানার অপেক্ষায় আছে বলো। কারণ ভাবি, ছবিতে এক একজনের হাত পা, কপাল, মাথা, ঘাড় ফাটা আর ভাঙা, এগুলো উনি ছাড়া আর কেউ করেন না। ছেলেগুলো তাদের যে অঙ্গ দিয়ে আমাকে স্পর্শ করার জন্য অশ্লীল কথা বলছিল, আফরোজা সেই অঙ্গগুলোকে মারাত্মকভাবে আহত করেছে। ভাগ্যিস নিহত করেনি, তাহলে পাপ হয়ে যেত। ওরা বলে দেবে যে এই কাজ ভাইয়ার। আফরাজ এর টানা বললেও আমারটা অবশ্য দেবে। কথাটা অন্যরকম শোনালো কুসুমের কানে। সে প্রশ্নতীত দৃষ্টিতে চেয়ে বলে, তোমার কোনটা বলে দেবে? নাজিবা ফোকলা দাঁতে হাসি দিয়ে বলে, আমাকে টিস করে অশ্লীল কথা কেন বলেছিল, এর শাস্তি দিছি। জুতো খুলে নির্জন মাঠে ধুমধাম জুতোর বাড়ি মেরেছি। তারও প্রতিঘাত করতে চেয়েছিল, কিন্তু কেন জানি করতে পারেনি। কি দেখে যেন তারা চুপটি হয়ে মার খেয়ে গেল। পরে ক্ষমা চেয়ে পালিয়ে যায়। আমি আর বিষয়টা ঘাটলাম না। তোমার ভাইয়ের সাথে চলে এলাম। তাতে কি দেখলে না? জমানো রাগ ঠিকই ফলিয়ে ছেড়েছে।
আমরা যেমনই, এই কিশোরকালেও রাগ উঠলে জমতে দেওয়া তার পুরনো স্বভাব। সব রাগ অন্তিম মুহূর্তে ফলানো তার বদঅভ্যাস বটে। দুজনে হেসে ফেলল। কুসুমা শেষের কথাগুলো না বুঝলেও নাজিবা হাসিমাখা চেহারা দেখে আর প্রশ্ন করেনি। কুসুমা তার জন্য বাটিতে আচার নিয়ে বের হতে গেলেই নাজিবা যেতে দেয় না। সার্ভেন্টকে দিয়ে চেয়ার আনিয়ে নেয়। চেয়ারে বসতে বলে শ্বশুর, শাশুড়ি আর দাদি শাশুড়িকে চা বিস্কুট দিয়ে আসে। বুদ্ধি করে কথার ছলে চা বানিয়ে ফেলেছিল, তাই ভাপা পিঠার কাজ শুরু করতে এখন আর কোনো ধরনের ঝামেলা হলো না। আচার খেয়ে খেয়ে নাজিবার চাল গুঁড়ো করা দেখছিল কুসুমা। সে রান্নায় তরকারির কাজ পারলেও পিঠে বানানোর কাজ পারে না। তবে অভিজ্ঞ ন্যায় নাজিবের পিঠে বানানো দেখে সে বিস্মিত প্রায়। দাহাব এহসান ঘরের আসবাবপত্রের বেহাল দশা বানিয়ে ফেলেছে। তার ক্রোধ মাত্রাতিরিক্ত সীমায় পৌঁছাই গিয়েছে। নাজিবা তার ফোন কলের জবাব দেয় না। আফরাজও তার স্ত্রীর রক্ষার্থে গার্ডস লাগিয়ে রেখেছে। তিনি চেয়েছিল নাজিবাকে হানিমুন ট্যুরে হাতে নাতে ধরবে, কিন্তু তাদের হানিমুন ট্যুর ক্যান্সেল হওয়ায় একজন সম্ভবত হলো না, বেঁচে গেল বলা চলে। রুমের মতো দুপদাপ পা চালিয়ে পায়চারি করছে। ভাবনার মতে কালকে তিনি ডিএনএ রিপোর্ট দেখে বুঝতে পারেন আফরাজের ওয়াইফ নাজিবা কি মোবারক আলীর মেয়ে কিনা। কারণ খুব কৌশলে তিনি এক মেয়েকে ভাড়া করে আফরাজের বাসায় সার্ভেন্ট হিসেবে পাঠিয়েছিলেন। সেই মেয়ে নাজিবার চুলগুচ্ছ জোগাড় করে দাহাব এহসানের হাতে দেয়। তার অস্থিরতা কমছিল না, এজন্য তিনি চুলগুলো টাকা খাওয়া এক ডক্টরকে হাত করে চুলগুচ্ছ পরীক্ষা করতে পাঠিয়ে দেন। কালকে রিপোর্ট পেলে তবেই সে মুখোমুখি হবে নাজিবার। অন্য রুমে মিসেস সিয়ার পাশে আহত অবস্থায় তার স্বামী শুয়ে আছেন। তাদের দিকে ভয়ার্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে তাবাচ্ছুম। তার বাবার রক্তক্ষয়ী শরীর দেখে তার নিজের শরীর কাঁপছে। এর চেয়েও বড় ব্যাপার হলো সে তার চাচা দাহাব এহসানকে প্যাকেটজাত রক্ত অনায়াসে পান করতে দেখেছে। এ নিয়ে বার কয়েক তার মাকে প্রশ্ন করেছে, কিন্তু জবাব পেল না, কারণ তার মা নিজেই হিতেহিত জ্ঞানহীন দৃষ্টিতে তার বাবার মুখপানে চেয়ে থাকে। মিসেস সিয়া তার স্বামীর আহত দেহে মৃদু স্পর্শ করে বলেন, কেন তুমি শত্রুতা তৈরি করেছো বলো তো? এসবে না জড়িয়ে মেয়েকে নিয়ে দূরে চলে গেলেই তো পারো। দেখলে না বাবার সঙ্গে লড়াই করতে যাওয়ার ফলাফল। বাবার কাছ থেকে তুমি যে সম্পত্তি ছিনিয়ে নিতে চেয়েছিলে, সে সম্পত্তির জন্য কতজনের প্রাণ অকালে হারিয়েছে তা মনে নেই? ভুলে গেলে মোবারক ভাইকে কেমনে নিদারুণ মৃত্যু দিয়েছিল তাদেরকে বাবা? চুপ করে চোখ বুজে রইলেন মিসেস হিয়ার স্বামী জনাব লিয়াকত। জীবনে বিনা উপার্জনে সব হাতের নাগালে পেয়েছিলেন তার শ্বশুর দাহাব এহসানের কারণে। কেননা তার অসৎ কাজে সহযোগী ছিল তিনি। আর সেই শ্বশুর কিনা তাকে দেওয়ালের পেছনে গুপ্ত রুমে বন্দি করে রেখেছিল। স্বার্থ হাসিলের লড়াই তিনিও যুক্ত আছেন। তাবাচ্ছুম বাবা মায়ের আলাপচারিতা বুঝতে না পেরে বিরক্ত গলায় বলে, ড্যাড, তুমি 4 বছর ধরে কোথায় ছিলে? হঠাৎ 1 মাস ধরে তোমাকে নীরবে পড়ে থাকতে দেখেছি। আজ তো সুস্থ বোধ করছো, এখন না হয় বলে ফেলো, কি হয়েছিল তোমার সাথে? আর তোমার ভাই রক্তখাদক, সেটাও কি আগে থেকে জানতে? মেয়ের কথায় চমকক্রোধে জেগে ওঠে জনাব লিয়াকতের মনে। তিনি হুঙ্কার দিয়ে বলেন, এই মেয়ে কি চাচা চাচা লাগিয়ে রাখছি সে? কে তোর চাচা? ওই বুড়ো আমার ভাই লাগবে কেমনে? ওই বুড়োর বর্তমান বয়স কত জানিস? প্লাস্টিক সার্জারির সাহায্যে যৌবনের রূপ ধরলেই সে যুবক হয়ে যায় না, বুঝলি? ওই বুড়োর রুমে গিয়ে দেখ, সব বুঝতে পারবি। তাবাসসুম বাবার দৃঢ় কথার ক্রোধান্বিত হলেও দাহাব এহসানের ব্যাপারে আসল পরিচয় জানার উদ্রেক বেশি ছিল তার মনে। সময় নষ্ট না করে সে তার নামে মাত্র চাচার রুমের বাহিরে গিয়ে দাঁড়ায়। আড়ালে জানালার কাছে ঘেঁষে দাঁড়িয়ে আছে। পর্দা সরিয়ে পায়চারি করতে দেখল দাহাব এহসানকে। রুমের অবস্থা কাহিল করেছে সে দৃশ্য দেখে ফেলল তাবাচ্ছুম। হঠাৎ দাহাব এহসানে তার আসল রূপে দেখতে পেয়ে জোরে সোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে সে। কি হলো তাবাচ্ছুম? তোমার প্রাক্তনকে টেবিল রূপে দেখে চমকে গেলে? কি মনে করেছিলে আমার বিবেচনের সাথে পাঙ্গান আমারই পিঠ পিছে কালো কাঠি নাড়বে আর এর খবর আমি পাবো না? মাই ডিয়ার শালিকা, ভাবলে কেমনে আমি শোধ না নিয়ে ছেড়ে দেব? একটা কথা মনে পড়ে গেল। নাজিবার সৎ ফুফাতো বোন রাইট, যা নানা ছদ্মবেশে নিয়ে আমার বিবেচনের পিছে পড়ে আছে। তুমি তারই আপন নাতনি, যার রক্ত শুরুতে গলদ। তার আবার কিসের আপনত্ব? তুমি তো বোন নামে কলঙ্ক। কথার মাঝে আয়েশের চেয়ারে বসল আফরাজ। তার পাশে আকবর মুখ বেটকা এলো তাবাচ্ছুমকে। মেয়েটার শরীর মরমরে গিয়েছে। এত চটর সে তার জীবন খায়নি। আফরাজের লেডিগার্ড একের পর এক মেরে গিয়েছে। আফরাজ থামতে বলায় থেমেছে। লেডিগার্ডকে ইশারা করে বলে, আসামিকে 1 গ্লাস পানি খেতে দাও, তারপর ইনভেস্টিগেশন শুরু করব।
ইয়েস স্যার বলে লেডিগার্ড তাবাচ্চুমকে পানি খেতে দেয়। বেচারি এক চটে পানির গ্লাস শেষ করে দেয়। নাক মুখে পানি উঠে যাওয়া কাশতে লাগে। লেডিগার্ড পিঠ মালিশ করে শান্ত করলো তাবাচ্চুমকে। আপনিত দৃষ্টিতে চেয়ে বলে, সত্যি করে বলো, তোমার নানা কী কারণে ভার্সিটির লেকচারার পদে যোগ দিয়েছেন? তোমার বাবা মা যে এই কাজে জড়িত তা ভালোই জানা আছে আমার। বলে দাও, না হলে জীবন মারা যাবে। তাবাচ্চুম আতঙ্কে ঢোক গিলছেন, কেননা তার মুখ এদিক না খুললে চর খাবে, ওইদিকে মুখ খোলার জন্য সরাসরি খুন হতে হবে। তার ভাবান্তরে আফরাজ নির্লিপ্ত গলায় বলে, তুমি যদি আমায় হেল্প করো তবে আমি তোমাকে আর তোমার মাকে ঝামেলামুক্ত করে দেব। ঠোঁট চেপে আফরাজের মুখশ্রীর দিকে চেয়ে রইল তাবাচ্চুম। জানের ভয় সে নিশ্চুপ রইল। তপ্ত শ্বাস ফেলে উঠে পড়ে আফরোজ। বন্ধুর দিকে চেয়ে বলে, শালিকার মুখে কস্টেপ মেরে দে। তার মুখে কস্টেপ বড্ড মানানসই। শেষের রুমটা অন্ধকার করে চলে আয় সবাই। গার্ডস নিয়ে বেরিয়ে যায় আফরাজ। আকবর তার কথা মতো কাজ করে গাড়িতে গিয়ে বসে। দুজন একে অপরের দিকে চেয়ে বাঁকা হেসে একসাথে ক্লাপ করল। আকবর ফোন বের করে বলে, জানিস আজকে ডেঞ্জারাস পাদ মারলাম। ওই শাকচুন্নিরে লিফটে বেহুশ করার জন্য যে ট্রিকটা ইউজ করলাম না, উফ, মার্ডালারে দোস্ত। বাই দ্য ওয়ে, আমার পাদের ক্রিয়াকলাপ সিসিটিভির মধ্যেও ক্যাপচার হয়েছে। সেগুলো তো ক্রপ করে ফেলতে হবে, রাইট? তোর কি মনে হয় ইজ্জতের ভালোতা করার জন্য সেই ফুটেজ রেখে দেবে এই আফরাজ ফাহিম? না, আমি কোনো কাঁচা কাজ করি না, করার আগে সব রেডি করে রাখি। মানে? শোন তাহলে, তোকে আজ লাঞ্চে 2 প্লেট ভাত খাওয়ার সুযোগ কেন দিয়েছিলাম জানিস? কারণ তরকারির মতো মূলো ছিল তোর ফেভারিট ডিশ। মূলো থাকলে তুই আর দুনিয়ার মায়াজালে আটকে থাকিস না। বুদ্ধি করে মূলার তরকারির অর্ধেক বাটি তোকে দিয়ে শেষ করিয়েছিলাম। তারপর তোকে নিয়ে অফিসে চলে এলাম। তুই লিফটে ঢুকতে চাইছিলি না, সোজা ওয়াশরুমে যেয়ে পা ছাড়ার ফোন দিয়ে আটকেছিলি। কিন্তু মনে মনে আমি ফোন দিয়ে আঁটি যে তোর মূলার পাতের গন্ধে তাবাচ্চুমকে অজ্ঞান করব, উইথআউট এনি ক্লোরোফর্ম। একেই তো অনেক বাস পাত দিস, তার উপর একটা গুলুমুলু লাড্ডু একখান ছেলে। ভাগ্যেও দেখ আমার সঙ্গ দিল। তাবাচ্চুম ব্যতীত অন্য কেউ লিফটের ভেতর আসেনি, কিন্তু মেয়ে সেখানে চেঁচড়ামি শুরু। হাত দিয়ে স্পর্শ করার চেষ্টা করছিল। যতবার ইগনোর করার চেষ্টা করলাম তত সে আমার পিঠে হাত লাগানো দুঃসাহসিকতা দেখাচ্ছিল। আমিও কম কিসে মুখের মধ্যে মাস্ক পরে নিলাম। তোর এসবে খেয়াল নেই, তোর মনে অশরুমে অশরুম করছিল। না পারতে তুই তাবাচ্চুমের উন্মুক্ত নাক ডেকে দেওয়ার প্রচেষ্টায় মাস্ক এগিয়ে দিলে, কিন্তু নেকারানি তো কারো কাছে টাকা ছাড়া অন্য জিনিস নেয় না। নচেৎ তুই ভালো মানব দেখে মাস্ক দিতে চেয়েছিলি, সে নেয়নি, তার দোষ। তুইও মাস্ক পরে আর নিজেকে নিয়ন্ত্রণ করিসনি। পুত করে লিফটের ভেতরে পাদের হাওয়া ভরে দিলি। বেচারে বুঝতে পারেনি তোর মাস্ক দেওয়ার কারণ। তড়িৎ গতিতে লিফটের পাশ ঘেঁষে পাদের গন্ধে শ্বাস হারিয়ে নেতিয়ে পড়ে সে। তারপর তোকে রাখালের গরু বানিয়ে তাবাচ্চুমকে কিডন্যাপ করালাম। তুই তাকে নিয়ে গেলি, আর আমি সেই ফাঁকে ফুটেজের টানা করে দিলাম। গ্রেট ব্রাদার, আজ নিজের পাদের উপর গর্ব হচ্ছে। কি বাঁশপাটটাই না দিলাম। একবারে মেয়ের সেন্স হারিয়ে গেল। আকবরের হাসি দেখে আফরাজও হাসল। তাদের অর্থ কাজে প্রায় সফল, সেই কারণে হাসার ছলে সত্য এক প্রশ্ন করে উঠল আফরাজকে। তার মনে, তুই নাজিবা ভাবির সঙ্গে হওয়া ঘটনায় এসবের ব্যাপারেও জানিস? নিরুত্তর আফরাজ মৃদু হেসে মাথা নাড়ালো। বন্ধুর কথার জবাব এড়িয়ে ড্রাইভারকে বলে, অফিসের দিকে চলো। আকবর বিরক্তি করলো না। কিছুক্ষণের মতো তারা অফিসে চলে এলো। আফরাজ কেবিনে ঢুকে সর্বপ্রথম বাসার সিসিটিভি ফুটেজ অন করে। সর্বক্ষণ ঠিক আছে দেখার পর তাদের বেডরুমের ফুটেজ চেক করে। নাজিবাকে দেখা গেল ল্যাপটপ হাতে নিয়ে বসে আছে। সেখানে জুম করলো আফরাজ। ল্যাপটপে আইসিটির কোডিং ল্যাবের কাজ করছে নাজিবা। যেহেতু সে সিএসসির স্টুডেন্ট, যেহেতু কোডিং নিয়ে নানান প্রজেক্ট কাজ দক্ষতার সহিত সম্পন্ন করতে দেওয়া হয়। নাজিবের মুখের দিক থেকে দৃষ্টি সরিয়ে ফাইল চেকিংয়ে দৃষ্টি দিল। হঠাৎ নাজিবের ফোনে কল আসলো। আর চোখে সিসিটিভির দিকে তাকায়। কল আসায় নাজিবা বিরক্ত বোধ করে, তবুও আফরাজ কল করছে ভেবে ফোন হাতে নিয়ে দেখতে পেল স্ক্রিনে আননোন নাম্বার শো হচ্ছে। সে ধরবে কিনা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। কলটা বারংবার আসছে। জরুরি কল ভেবে কলটি রিসিভ করতে গেলে তাৎক্ষণিকভাবে আফরাজের কলও স্ক্রিনের মতো ভেসে উঠল। নাজিবা বুড়ো কুঁচকে আননোন নাম্বারের কল কেটে আফরাজের কল রিসিভ করে। সালাম বিনিময় শেষে গম্ভীর কণ্ঠে বলে, কল কেন দিয়েছেন? বেবিজান, আমার নাম্বার আমার, ফোনের সিমও আমার নামে রেজিস্টার্ড, সো আমি যখন ইচ্ছে তখন কল দিতে পারি।
নাজিবা ভেঙচি কাটে, মুখ ভেটকিয়ে বলে, তাতে আমাকে ফোন কে দিতে বলেছিল? আমি তো ফোন টোন ছাড়াই বিন্দাস ঘুরছিলাম। আপনার থেকে এনা মিসিং চুটানোর জন্য ফোন কিনে দিতে হলো। নাজিবার ডংমার্কা চেহারা দেখে মুখ টিপে হাসল আফরাজ, তবুও কলের মতো গম্ভীর্য ভরা গলায় বলল, বেশি বেয়াদব হয়ে গেছো দেখছি। গালের থেকে দাগ মুছে গেলে মনে হচ্ছে আবারও দাগ বসিয়ে দিতে হবে। এবার দিয়ে দেখেন, সেরেনা অনেক দূরেই চলে যাব। নিজে তো ভুলেও গেছিল, এবারও ভুলে যাইয়েন আমাকে। কল কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলল সে। ফোনটা বিছানার উপর ছুঁড়ে মেরে রুম থেকে বেরিয়ে যায়। আফরাজ ফুটেজে নাজিবাকে অনুসরণ করছে। মেয়েটি অভিমানে গাল ফুলিয়ে তার মায়ের কাছে গিয়ে গুটিয়ে শুয়ে পড়েছে। মিসেস ফেরদৌসি মুচকি হেসে নাজিবার মাথায় বিলি কেটে দিতে লাগলেন। জনাব ইসমাইল এ সময় গ্রামের জমির দেখভালের জন্য গ্রামে যান, তাই নাজিবার সংকোচ হল না শাশুড়ির রুমের ভেতর ঢুকে পড়তে। আফরাজ এক পলক মা আর বিবিজানের দিকে তাকিয়ে ফোন হাতে নেয়। বাসার মধ্যে সার্ভেন্টের ছন্দবেশে থাকা তার সিক্রেট পিএ রাফিনকে কল দেয়। রাফিনের দায়িত্ব হল সর্বদা বসের রুমের আশপাশ জুড়ে কাজ করা। এতে সহজে সে ফোন রিসিভ করে ইয়েস স্যার বলল। হুম শব্দ করে আফরাজ রাফিনকে বলে, আমার রুমে ঢুকে তোর ম্যাডামের ফোনটা নিয়ে অফিসে আয়। ফোন রেখে সামনে তাকিয়ে আকবরকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সে ভ্রু নাচিয়ে ভেতরে আসতে ইশারা করে। আকবরের মাথায় সব জটিল প্রশ্ন ঘুরছে। যতক্ষণ এসবের উত্তর পাবে না ততক্ষণ সে শান্তিতে বসতে পারবে না। বন্ধুর উপর চেঁচিয়ে বলে, দেখ দোস্ত, আজ তুই পুরো কাহিনী আমাকে বলবি না হয় আমি। হ্যাঁ বল, তুই কি করবি? আমি আইসক্রিম খেয়ে হার্টে বরফ জমিয়ে হার্টবিট নষ্ট করে ফেলব বলে দিলাম। এতটুকু ব্যাপার, কোনো সমস্যা নেই, বরফটা না হয় আমি গিলিয়ে দেয়, কি বলিস? আমিই তো তোর পরম বন্ধু। এই দেখ পেটে কিন্তু এখনো মূলার বেগ শেষ হয় নাই। যদি তোত্তারামার্কা জবাব দিস, তাহলে তোর কেবিনেও আমার সুন্দর পা দমে রে দেব তখন। সে তার কথা শেষ করতে পারল না, উল্টো ঢোক গিলে মুখের কথা পাল্টে বলে, আরে তোর যখন ইচ্ছে তখন বললেও হবে, নো প্রবলেম ম্যান। কি রে, তুই কেন ভয় পাচ্ছিস? গার্নটা ফর সেফটির জন্য রাখছি। কে যেন বিরাট বড় পা দেওয়ার কথা বলছিল, তারই পা দেওয়ার জায়গায় লে টের ন্যায় ফুটো করে দেব আর কি। টেক ইট ইজি ম্যান। ফোকলা দাঁতের হাসি দেয় আফরাজ। নো দেখেই তার বন্ধুর মুখের রং পাল্টে গিয়েছিল। বিধেয় মুখ ভেটকাল সে। দরজায় নক করার শব্দে আফরাজ প্রবেশের অনুমতি দেয়। রাফিন এসে মোবাইলটি এগিয়ে দিয়ে পুনরায় তার কর্মস্থলে চলে গেল। আকবর নাজিবা ভাবির ফোন দেখে কিছু বলতে নিলেই কল চলে আসে ফোনে। আফরাজ বাঁকা হেসে নাজিবার ফোনের কল রিসিভ করে। অপর পাশ থেকে অস্থির গলায় দাহাব এহসান বলে ওঠে, নাজিবা তুমি কোথায় থাকো? এতদিন স্টুডেন্ট টিচার হিসেবে কথা বলছি, তাই বলে এতটা ইগনোর করবা? দেখো, আমি জানি তুমি অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর আমি অন্য ডিপার্টমেন্টের টিচার, বাট ইট ডাজেন্ট ম্যাটার। আই উইল ম্যানেজ। আর দেখতে গেলে আমার তোমাকে ভীষণ পছন্দ নাজিবা। আমিও কয়েকদিনে বিয়ে করতে চাইছি, তাই বলছিলাম কি একসাথে কফি ডেইটে গেলে। রং ইউ মিস্টার দাহাব এহসান। নাজিবা ইজ অলরেডি ম্যারেড এন্ড সি ইজ দ্য ওয়াইফ অফ আফরাজ ফাহিম। আই থিঙ্ক আপনি ইংরেজি বুঝতে পেরেছেন দাদা। যান। ওপস, ভুলে ইয়াংম্যানকে ওল্ডম্যান ডেকে ফেললাম। যতই যুবক বনে যান, আপনার আসল রূপের রহস্য এই আফরাজ ফাহিম এর অজানা নয়। একনাগারে কথার মাঝেই হঠাৎ করে থেমে যান দাহাব এহসান। তিনি ভাবতেও পারেননি তার কাজ পুনরায় অসফল হবে। ফোনটা রেখে রেগে ফুঁসে উঠলেন। তার মেয়ের জামাইকে ডাক দিলেন। জনাব লিয়াকত গম্ভীর মুখভঙ্গি নিয়ে শ্বশুরের রুমে এলেন। তিনি আফরাজের ব্যাপারে পরিপূর্ণ তথ্য বের করে রেখেছেন, কেননা নাজিবার ডিএনএ রিপোর্ট হাতে পেয়েছিলেন সেদিন। সেখানে মোবারক আলীর সঙ্গে স্পষ্ট পজিটিভ ম্যাচও দেখানো হয়েছে। রিপোর্ট দেখে তিনি আর সময় ব্যয় করেননি। তৎক্ষণাৎ লোক লাগিয়ে নাজিবার স্বামী আফরাজের ব্যাপারে তথ্য জোগাড় করেন। তাবাস্সুমের কথার জোরে বুঝতে পেরেছিলেন আফরাজ আর নাজিবার সম্পর্ক গভীরে পৌঁছে গেছে। তবুও তিনি নাজিবাকে চান। সম্পত্তির ভোগ আর লালসা মানুষকে নিম্নে পৌঁছায়, যার পূর্ণরূপে প্রমাণ হল দাহাব এহসান। তিনি ক্ষোভে আফরাজের ছবি আর ঠিকানা মেয়ের জামাইকে দিয়ে বলেন, এই ছেলের দেখতে চাই। যত শীঘ্রই পারিস এর সামনে হাজির করবি, না হলে তোকে আবারও গুপ্ত রুমের মধ্যে বন্দি করে রেখে দেব। মনে রাখিস মোবারক আলীকে রার কাজে তুইও কিন্তু সামিল ছিলি।
এই ছেলে বেঁচে থাকলে কোনো না কোনো একদিন আমাদের গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে ছাড়বে। যা এখান থেকে কাজে লেগে পড়। জনাব লিয়াকত মাথা নেড়ে বেরিয়ে যায়, কারণ তার জীবন তার কাছে প্রিয়। অন্যথায় আকবর তালি বাজিয়ে আফরাজকে শাবাশি দিয়ে বলে, ভাই এবার তো বলে ফেল কাহিনী কি? কষ্টময় শ্বাস ফেলে আফরাজ বলতে লাগল, তোর তো নাজিবার বলা কথাগুলো মনে আছে, কিন্তু তাকে প্রশ্ন করার আগে তার প্রতি প্রথম কবে আমার কৌতূহল জেগেছিল জানিস? বিয়ের 7 দিন পরে, তখনও আমি আর নাজিবা এক রুমে থাকতাম না। আলাদা রুমে থেকে সামনাসামনি দেখা হতো। কাজ থেকে রাতে ফিরে নিজের রুমের দিকে ছিলাম। নাজিবার রুম পেরিয়ে যেতে গেলে তার রুম থেকে গুঙানোর শব্দ শুনে ঘাবড়েছিলাম, কারণ মেয়েটা একলা রুমে থাকছিল। সেই হিসেবে দুঃস্বপ্ন দেখে ভয় পাচ্ছে কিনা চেক করতে ভেতরে ঢুকে পড়ি। সে কম্বল জড়িয়ে রেখে ভয়ে কাঁপছিল। তার কণ্ঠস্বরও অল্প করে শোনা যাচ্ছিল। স্পষ্ট শুনতে পাচ্ছিলাম মেয়েটা গুঙিয়ে বলছিল, দাদু প্লিজ ছেড়ে দাও না, আর খেও না আম্মুকে। আম্মুর শরীরে আর রক্ত নেই দাদু। হঠাৎ মেয়েটা নিজের থেকে কেঁপে উঠে তার নিজের শরীরে হাত বুলিয়ে কেমন একটা আচরণ প্রদর্শন করছিল। দেখতে মনে হচ্ছিল নিজের শরীর থেকে কারো থেকে হাত সরানোর চেষ্টা করছিল। আমার মনোভাব সত্য হল। নাজিবা ঘুমের ঘোরে কেঁদে বলছিল, দাদু আমার কামিজ ছেড়ে দাও প্লিজ। আহ দাদু প্লাজো ছেড়ে দাও না দাদু। নিচে হাত কেন দিচ্ছ দাদু প্লিজ। মেয়েটার কান্নায় বুক ভেঙে আসছিল আমার। নিজের কাছে অসহায় লাগছিল। যদি তাকে বুকে না চেপে ধরতাম তখন তার আবারও ড্রাক নিতে হতো। কিন্তু আল্লাহর অশেষ ক্রিয়ায় আমার চোখে তার অপ্রকৃত আচরণের কারণও চলে এলো। তার ঘুমের ঘোরে করা আচরণে স্পষ্ট অনুভব করলাম মেয়েটা জঘন্য অতীতকে ভুলতে পারেনি। রাতের আধারে পাখির বাচ্চার মতো আমার বুকের মধ্যে ঘুমিয়ে গেল বিবিজান। এসব দেখে রাফিনকে কাজে লাগিয়ে দিলাম। আমার উদ্দেশ্য ছিল ফেনীতে হানিমুন ট্যুর দিয়ে কাজের সমাপ্তি ঘটানোর। তবে কুসুমা ভাবির গর্ভ অবস্থায় যাওয়া রিস্কি মনে হলো আমার। তাও আমি আড়ালে রাফিনকে দিয়ে খবর নেওয়ার চেষ্টা চালিয়ে যায়। রাফিন প্রথমে সেই হাসপাতালে খোঁজ নেয় যেখানে বিবিজান অ্যাডমিট ছিল। সেখানে থেকে যে খবরটা পেলাম তার প্রতিফলিত রূপ দেখবি? আফরাজ আকবরের দিকে তাকিয়ে বলে। সে মাথা নেড়ে সায় দেয়। আফরাজ ল্যাপটপ কাছে টেনে তার মতো টাইপিং করল। টাইপিং শেষ করে ল্যাপটপের স্ক্রিন আকবরের মুখোমুখি করে দেয়। সে দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, এই কে বুড়ো ব্যাটা? নাজিবার আপন মামা। হি ইজ এ ড্রাগ ডিলার এন্ড ড্রাগ সেলার। আজ 3 মাস যাবৎ তাকে আমি আহত অবস্থায় বেঁধে রেখেছি। কি বলিস মামা, ভাবির প্রেমে ভূত হয়ে একদম রহস্য উদ্ঘাটনে নেমে পড়ছিলি বুঝি? বলতে গেলে এমন কিছু। তার মামারে মা রোধর করে জানতে পারলাম। বিবিজানকে তার সৎ দাদা অর্থাৎ দাহাব এহসান তার মামার কাছে শুধু 1 মাস রাখার জন্য পাঠিয়েছিল। কিন্তু এই বুড়া বেইমানি করে। আপন ভাগ্নির শরীরের প্রতি লোভ জাগে তার। এজন্য রাতের আধারে বিবিজানকে নিয়ে ফেনীর অন্য শহরে চলে গেল। এখন দাহাব এহসানের সে সবের খবর অবধি নেই। সে তো মশগুল ছিল সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে। বলতে গেলে আমার শ্বশুর শাশুড়িকে মৃত্যুর কবলে ফেলে তাদের মৃত্যুকে সাময়িক দুর্ঘটনা বলে চালিয়ে দেয় তাবাস্সুমের বাবা জনাব লিয়াকত। এই তাবাস্সুম হল নাজিবার সৎ ফুপির মেয়ে। নাজিবার আপন দাদি 2 বার বিয়ে করেছিল। প্রথম স্বামীর মৃত্যুর পর দাদির এক সন্তান ছিল যার নাম মোবারক আলী আমার শ্বশুর। দাদি একলা হাতে ছেলের লালন পালনে হিমশিম খাওয়ায় দাদির পরিবার আরেকবার দাদিকে বিয়ের পিঁড়িতে বসায়। তখন তার বর হয়েছিল দাহাব এহসান। তার পক্ষের সন্তান হল মিস হিয়া এহসান, যে তাবাস্সুমের বর্তমান জননী আর লিয়াকত সাহেবের স্ত্রী। অথচ এই মহিলা নাজিবার অসুস্থতার দিনে নিজেকে দাহাব এহসানের মা বলে পরিচয় দিয়েছিল। আর দাহাব এহসান তো আরও সিয়ানা। নিজের যৌবন রূপ ধরে রাখতে সার্জারি করে নিজের সর্বনাশ অলরেডি করে রেখেছে। সে কি ভেবেছিল আমি ছোট বাচ্চা, আমাকে যা বুঝাবে আমি তাই বুঝব? হেই বাজপাখির নজর দাহাব এহসানের চেহারার আদলে ছিল। আমার নজরকে এড়াতে পারল না সে। তার ভুল ছিল স্বেচ্ছায় আমার সঙ্গে কথা বলা। এর কারণেই তো দাহাব এহসানের মুখের চামড়ায় ছিপছিপে ছিঁড়ে যাওয়া রেশ দেখেছিলাম। তখন ফরেন্সিক ল্যাবে পরিচিত এক ডক্টরকে বলে তার সমাধান চাই। তিনি সমাধানে এটাই বলেছিল যে দাহাব এহসানের বয়স বর্তমানে 60-এর কাছাকাছি। তার চুল, শরীর প্রায় বেটে যাওয়ার কথা, কিন্তু সে নিজের মনে নাজিবাকে ভোগ করার পূর্ণ আশা জমিয়ে রেখেছিল। যার আশানুরূপ সে নিজের যৌবনের রূপের জন্য তো পান করত, মেডিসিন,
ইনজেকশন নানানভাবে গ্রহণ করত। এসবে সাহায্য করত মিসেস হিয়া, একজন কেমিস্ট ল্যাব লেকচারার। তার মাথায় কোন কেমিক্যাল কেমনে ব্যবহার করতে তার ধারণা আছে। নিজ মেয়েকে কাজে লাগিয়ে প্রতিবার কেমিক্যাল সলিউশন বানিয়ে রাখে সে। এখানেও একটা হাসির ব্যাপার কি জানিস? দাহাব এহসান এতটা সম্পত্তি লোভী ছিল, যার ফলে সে তার মেয়ের ঢাসামার্কা জামাইকেও সহ্য করেনি। তাকে গুপ্ত রুমে বন্দিদশায় ফেলে রেখেছিল, প্রায় 1 বছর হতে চলেছে। রেহাই দিল কিনা জানা নেই, যদি দিয়েও থাকে ধরতে সমস্যা হবে না আই হোপ। এভাবে সে নিজের রাস্তা পুরোপুরি পরিষ্কার করে ফেলে। সে ভেবে উকিলের সাথে দেখা করে দলিল বানায়। হাস্যকর দলিলটা কাজেও আসল না, কেননা নাজিবার দাদি দাহাব এহসানের সত্য পরিচয় জানার পর এমন শক্ত দলিল বানিয়ে রেখেছিল যেটা ভেদ করা দুষ্কর হয়ে যাচ্ছিল তার। সেটা হচ্ছে সম্পত্তির মালিক এখন স্বয়ং নাজিবা নিজের। তাকে যে বিয়ে করবে এবং তাদের পরবর্তী বংশধরায় যার জন্ম হবে, তার 18 বছর বয়স হলেই সম্পত্তির পুনরায় ভাগ ভাটুয়ারা করা যাবে। পরন্তু কোনো কারণে সেই সন্তানের মৃত্যু হলে সব সম্পত্তি এতিমখানায় দিয়ে দেওয়া হবে, অন্যথায় সম্ভব হবে না বলে সুস্পষ্ট দলিলে লিখে দিয়েছিল মৃতসম দাদিজান। নাজিবা যে তার বাবা মায়ের গড়া সংসারের একমাত্র উত্তরাধিকারী, এসবের খবর অবধি নেই তার মাঝে। কেমনেও বা থাকবে? তার জীবনে যতগুলো মর্মান্তিক ঘটনা ঘটেছে অন্য কারো জীবনে খুঁজে পাওয়া দুষ্কর। দাহাব এহসানের মাথায় তখন এক চিন্তা ভর করে। সে যে কোনোভাবে হোক নাজিবাকে বিয়ে করে বংশের উত্তরাধিকারী নেবে। তার ঘৃণ্য কাজে সায় দেয় তাবাস্সুম এর মা মিসেস হিয়া। মোটামুটি তান্ত্রিক বিদ্যা জানত, আড়ালে জিন ডেকে কাজ সাধন করার চেষ্টা করত। আমার স্মৃতিও ততদিনে মনে পড়ে গিয়েছিল। আমার স্মৃতি লোপ পেয়েছিল ছাদের উপর থেকে পড়ার কারণে, যা সত্য। কিন্তু ধাক্কা দিয়েছিল মিসেস হিয়ার ভাড়াটে জিন। তার শর্ত ছিল আমার জীবন, কিন্তু আল্লাহর মহিমায় আমি বেঁচে যাই। এতে জিন তার কাজে অসফল হওয়ায় মিসেস হিয়ার বাম হাত কেড়ে নেয়। যেহেতু তিনি জিনের সর্দার, সেহেতু তার পক্ষে সর্দারের জীবন নেয়া সহজলভ্য নয়, তাই সে বাম হাত কেড়ে নেয়। একই কাজ আবারও করে, নাজিবার উপর মন্ত্র পাঠ করে জিনকে পাঠায়। জানত না যে আমার বাসা পরিপূর্ণ পবিত্রতায় ঘেরা। আমার দাদির অশেষ কষ্টে প্রতি রুমে থাকা ফুলের টবগুলো বিশেষ ক্ষমতা বহন করত। সেগুলো জিনকে কুপোকাত বানিয়ে ছাড়ে, কিন্তু জিনের শক্তিও কম ছিল না। সে কারণে এক ফুলের মৃত্যু হয়ে যায়, যার প্রতিরূপে বেকনিতে তো দেখে অজ্ঞান হয়েছিল নাজিবা। আমি বিষয়টা ধামাচাপা দিতে সাভেন্ট ডেকে বেলকনি পরিষ্কার করিয়ে নি। সেই সাথে নাজিবার শরীরে মেডিসিনের ডোজ লাগিয়ে দেয়। তার সুটকেস খুলে ড্রাগের ইনজেকশন সরিয়ে লিকুইড মেডিসিনাল ইনজেকশন রাখি। এতে নাজিবা তার অজান্তে ওষুধ সেবন করে ড্রাগ অ্যাডাকশন থেকে বেরিয়ে আসতে থাকে। আলহামদুলিল্লাহ, কার্যকর হচ্ছে। এতেও চুপ করে বসে থাকিনি। ড্রাগটা কেমনে তার শরীরে এলো তারও তথ্য খুঁজতে তৎপরতায় লেগে গেলাম। পেয়েও গেলাম এই ছবির বুড়ো। ভাগ্নির শরীরের চেয়ে টাকা বেশি চিনত, তাই ভাগ্নিকে নানানভাবে খাবারের ড্রাগ মিশিয়ে খাওয়ে দিত। কিন্তু ড্রাগের প্রতিক্রিয়ায় নাজিবার ব্রেন বাচ্চা টাইপ হতে থাকে। সে প্রতিনিয়ত চিৎকার চেঁচামেচি করে বিরক্ত করত মামারে। তার বিরক্তির সীমা পেরিয়ে যাওয়ায় মামা তাকে সাইকোপ্যাথিক হাসপাতালে অ্যাডমিট করিয়ে দেয়। সেখানের ডক্টর, নার্স অন্য পাগলদের বেলায় যতটা কঠোর হয়ে থাকত না কেন, নাজিবার মায়াভরা চেহারা দেখে তারা প্রতিনিয়ত চেষ্টা করতে লাগল তাকে সুস্থ করার জন্য। সেখানেও বাম হাত ঢুকাল দাহাব এহসান। মামার খবর না পেয়ে নাজিবার মুখ থেকে কৌশলে কথা বের করে। তার মস্তিষ্ক সচল থাকলে জীবনেও বলত না, কিন্তু অচল মস্তিষ্ক নিয়ে সব উগলে দেয়। তাকে পুরোপুরি পাগল বানাতে দাহাব এহসান অন্য এক ডক্টরকে পাঠায়, যে কিনা তো জোগাড় করে দিত দাহাব এহসানকে। তার তোপান নেশা স্বাভাবিক। কেন জানিস? কারণ সে যে এককালীন বাদুর সেবক ছিল, তাও যেমন তেমন নয়। যে বাদুরকে তোচোষক বলে, সে বাদুরের সেবক ছিল। বিয়ের পর থেকে টাকা হাতিয়ে গোপনে বাদুরের জোগাড় করে ব্যবসা করত। তাদের সেবার কাজে তাকে হাজারে 2-3 টাকা দেওয়া হতো। একদিন সেই বাদুরের দাঁত দাহাবের ঘাড়ে লাগে ছিঁড়ে যায়। তাদের দাঁতের মধ্যে ছোঁয়াচে রোগ বিদ্যমান। সেই রোগের কবলে পড়ল স্বয়ং দাহাব এহসান। রোগটা হচ্ছে ক্লিনিক্যাল ভ্যাম্পায়ারিজম। এর মানে হল এক ধরনের ভয়াবহ মানসিক অসুস্থতা, যা সাধারণত রেনফিল্ড সিন্ড্রোম নামে পরিচিত। এর 3টা পর্যায় আছে, তার মধ্যে দাহাব এহসানের 2টার প্রতি যোগ বেশি। প্রথমত, মানুষের রক্ত গ্রহণের দিকে ধাবিত হওয়া।
রোগী হাসপাতাল বা ব্লাড ব্যাংক থেকে রক্ত চুরি করে অথবা জীবিত ব্যক্তির রক্তপান করে। এই পর্যায়ে আসার পর রেনফিল্ড সিন্ড্রোম আক্রান্ত কিছু লোক হত্যার মতো সহিংস অপরাধে জড়িয়ে পড়ে। দ্বিতীয়ত পর্যায়, যাকে জোওফেজা বলা হয়, এ পর্যায়ে রোগীরা জীবন্ত প্রাণী ভক্ষণ কিংবা তাদের রক্ত পান করে। এই পর্যায়ে অনেকেই রক্ত পানের জন্য কসাইখানা থেকেও রক্ত সংগ্রহ করে। সে রোগের কারণে নাজিবার বাবা মায়ের মৃত্যু হয়। তার বাবা মায়ের মৃত্যুকাণ্ড ঘটেছিল খুব ভয়াবহে। নাজিবার মা মির্জা বিন সিরাতকে রেপ করে শরীরের রক্ত পান করে ছেড়ে দেয় দাহাব এহসান। তখন মোবারক আলী কাজ থেকে বাসায় ফিরে এমন দৃশ্য দেখে তৎক্ষণাৎ ছেলে নাদিমকে সরিয়ে ফেলে। তার হাতে প্রমাণস্বরূপ ভিডিও ক্লিপ ছিল। তিনি নাদিমকে বাহিরে পাঠাতে সক্ষম হলেও নাজিবাকে পাঠাতে পারল না। তার আগেই নাজিবার চোখের সামনে তার সৎ দাদা বাবার শরীরের রক্ত চষে নেয়। মোবারক আলী অন্য কিছু করতে না পারলেও দাহাব এহসানের বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়েছিল, যাতে তার তান্ত্রিকতা নষ্ট হয়ে যায়। এ বিদ্যায় পরিপূর্ণ অভিজ্ঞ হওয়ার আগেই তাকে উপড়ে ফেলে আমার শ্বশুরে। তবুও কই মাছের প্রাণ বেঁচে গেল। নিজের তান্ত্রিকতা সমাপ্ত বলে মেয়েকে কাজে লাগায়, অথচ মেয়ে তো আন্ডামার্কা আরও। হা হা হা। তন্মধ্যে ছোট প্রাণ হাতে নিয়ে যেন অবশ হয়ে গিয়েছিল ছোট নাজিবা। একে তো রুমে থেকে চিৎকার করেছিল মায়ের অসহনীয় মৃত্যু দেখে, তারপর বাবার মৃত্যু, দুটোই তার মস্তিষ্কে বিরূপ প্রভাব ফেলে। তাদের মৃত্যুর ক্লিপ একটা আননোন নাম্বার থেকে আমার কাছে আসে। কে বা কেন দিছে তার নাম্বার ট্র্যাকিং করেও পায়নি, পরন্তু তার সেই ভিডিওর জোরেই দাহাবের এহসানের ব্যাপারে তথ্য খুঁজে বের করতে পেরেছিলাম। মূলত ওই সময় নাজিবার বাবা মাকে খুব করেছিল বলে নাজিবাকে ছাড় দেয়। তাকে তার মামার কাছে পাঠিয়ে দেয়। সেখান থেকে হাসপাতালে পৌঁছে হাসপাতালে নাজিবার জন্য বরাদ্দকৃত ডক্টরকে অন্য জায়গায় ট্রান্সফার করে ডক্টর সিফাতকে আনা হয়। সেই ডক্টরের হাবভাব অশ্লীল ছিল। এর পরিপ্রেক্ষিতে নাজিবার সেবায় নিয়োজিত নার্স তাকে সহায়তা করে। তাকে নিয়ে পালিয়ে রাস্তায় চলে আসে। এই পালানোর খবর তার মামা শুনতে পেলে নিজেকে আড়াল করে নেয়, কারণ দাহাব এহসানের হাতে পড়লে তার মৃত্যু নির্ধারিত ছিল, যেমন মৃত্যু ঘটেছিল তার চামচা ডক্টর সিফাতের। কিন্তু মামা পড়ছে আমার হাতে, এখন বন্দিদশা ভোগ করছে। তার শরীরের পচন দেখার অপেক্ষায় আছি আমি। নানান রাগ যে তার শরীরে ভরে দিয়েছি, নিদারুণ কষ্ট দেব, যে কষ্ট ভোগের অধিকারী না হয়েও ভোগতে হয়েছিল আমার বিবিজানকে। এবার পাল্লা হবে মিসেস হিয়া, তার স্বামী আর সন্তানের সঙ্গে। যদি স্বেচ্ছায় না ছাড়ে তবে জীবন মাঝপথে থেমে যাবে তাদের। সর্বশেষে হবে দাহাব এহসানের জীবনের খেলা। তবুও কোথাও একটা কিন্তু থেকেই যায়। সে সময় নাদিম পালালেও বর্তমানে কোথায় আছে তা এখনও বের করতে পারিনি। ভাই, তুই একলা এসব জোগাড় করলি। মাশাআল্লাহ, ভালোবাসায় পাগলামি হোক তোর মতো। সর্বদিক যাচাই করার ক্ষমতা রাখিস তুই। তোর কথার মধ্যে তো এটাও বোঝা যায়, এতদিন যে তাবাস্সুম ছলে বলে অফিসে নাজিবাকে টিজ করেছিল। অফকোর্স ইয়ার, বিবিজানের আপাতমস্তকে আমার বাজপাখির ন্যায় নজর। সেখানে ত্রুটি থাকলে তাকেই রেহাই দেয় না। সেখানে তাবাস্সুম তো তুচ্ছ বিষয় মাত্র। সেদিন ফুটেজ সব দেখেও অদেখা করেছিলাম, ইচ্ছেকৃত, কারণ তাবাস্সুমের পরিচয় সম্পর্কে যা জেনেছিলাম তা সত্য কিনা সিউর হতে। বোকা মেয়েটা সত্য প্রমাণ করে ছাড়ল। একে তো আমার সাথে প্রেমের ছল করে তার কোন বেহা ক্লায়েন্টের সাথে রাত কাটিয়ে নিজের যোগ্যতার সাথে নাজিবার তুলনা করছিল। মন চাচ্ছিল খুব করে দেয়। সে তো আমার বিবিজানের নখের যোগ্যও নয়। কিন্তু তখনও সত্যি জানতাম না। জানছি যখন সে ক্লাবে নেশার বুধ হয়ে দাহাব এহসানের সাথে প্ল্যানিং করছিল। তখন রাফিনকে তাদের পিছে পাঠিয়ে দেয়। সত্যি জানার জন্যে মূলত তাবাস্সুমকে পিয়ে পদে রাখা। এই দাহাব এহসানকে তো অভিনয় জগতের সেরা অভিনেতার পদক দেওয়া উচিত। যৌবনের বেশভূষায় থেকে আপন নাতনির সঙ্গেও মাখন খেলা খেলতে দ্বিধাবোধ করেনি। যার মধ্যে কোনো ধরনের নীতি চিন্তা নেই, তার আবার কিসের দ্বিধা? মিসেস হিয়া তো জানেন না তার সন্তান অনেক আগেই তার বাবার সঙ্গে রাত কাটিয়ে ফেলেছে। বেহুদা কারণে শুধু শুধু দূরে রেখে কি লাভ? সব তথ্য জানতে পেরেও মনে মন নিজেকে দমিয়ে রেখেছিলাম, কারণ রাগ করলেন তো হেরে গেলেন কথা স্মরণে রেখেই নিজের রাগ পশিয়ে রাখার স্বভাব কৈশোরগত। মানুষ বলে জন্মগত, তুই বললি কৈশোরগত। কোন গ্রহের প্রাণী রে তুই? মানুষ জন্মগত বলে তার অর্থ কি আজও ঠিক তুই বল? তুই যে এত দমারিস সেটা কি তুই জন্মের পরপরই জানতে পেরেছিলি? পারিসনি কেন?
কারণ তুই নিজেই একদিনের বাচ্চা, তুই কেমনে জানতে পারবি তুই মারিস। এগুলো তো বড় হলেই পরিবার পরিজন বুঝে আন্দাজে বলে দেয় যে তোর জন্মগত স্বভাব। আমি এ কথায় অমত বলেই বলি যে স্বভাব আমরা বুঝি কৈশোর থেকেই। তখন স্বভাব সম্পর্কে জেনে বোঝা যায় আমি কেমন ছিলাম। আকবর মাথা নেড়ে 2 কাপ কফি অর্ডার দেয়। আফরাজ পানির মগ নিয়ে পানি খেয়ে শুকনো গলা ভিজিয়ে নেয়। সিসিটিভির দিকে চেয়ে মা আর বিবিজানকে একসাথে ঘুমাতে দেখে শান্তি পেল মনে। তবুও রাতে আদর দেওয়ার ইচ্ছে পোষণ করে রাখল গোপনে। কেননা বিবিজান অভিমানে মুখ ফুলিয়েছে। আদর ছাড়া তো আর মোজে না মনটা। ঠুম করে ফোনের শব্দে আফরাজের ধ্যান ফিরে। আকবর তার সামনের চেয়ারে বসে কুসুমার সঙ্গে বার্তালাপ করছিল। আফরাজ একপলক চেয়ে ফোন কল রিসিভ করে নেয়। স্যার, দাহাব হয়তো জানতে পেরেছে ম্যাডামি নাজিবা। কারণ ফুটেজ চেক করে দেখলাম আপনার রুমে অচেনা এক মেয়ে ঢুকে ম্যাডামের চুলগুচ্ছ নিয়ে পালিয়েছিল। এখন কি তাকে খোঁজে ধরব? তার দরকার নেই রাফিন, এ ব্যাপারে আমি আগেই অবগত। ইচ্ছেকৃত মেয়েটাকে ধরিনি আমি, যেন দাহাব বুঝতে পারে আমি তার প্ল্যান বুঝিনি। তুমি খেয়াল রেখো সবখানে ওকে। ইয়েস স্যার। ফোন কাটতে আকবর বন্ধুকে বলে, আর তুই না 1 ঘন্টা আগে দাহাবের সঙ্গে কথা বললি? তাহলে বুড়ো জেনে গেছে এবার তোর ক্ষতি করতে চাইবে। বুকের মধ্যে হাত গুজে আইসে চেয়ারে হেলান দিল আফরাজ। বাঁকা হেসে বলে, আই অলসো ওয়ান্ট হিজ রিভেঞ্জ। সে যদি রিভেঞ্জ না নেয় তবে শ্বশুর শাশুড়ির মৃত্যুর খবরকে ফেক অ্যাক্সিডেন্ট নামে চালিয়ে যাওয়া বুড়োকে তো ধরতে পারব না। আর রইল তাবাস্সুমকে কিডন্যাপ করার কথা। সে যে পিঠপিছে নাজিবাকে অপমান অপদস্থ করে ছেড়েছে, তার জন্যে আগামী 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়াহীন তাকে বাঁচতে হবে। এতে মরে গেলে ডোন্ট কেয়ার, রাফিন বিষয়টা সামলে নেবে। আরত্য এই মেয়ে সচক্ষে দাহাবের বুড়ো রূপও দেখেছে। অতঃপর বেচারি ফেসে যাবে সে ভয়ে মুখ খুলতে চাইছে না। তন্মধ্যে সত্যি ফাঁস করলে দাহাবের হাতে হবে আর না করলে আমাদের হাতে খেয়ে খেয়ে বাঁচবে। আকবর নিজের মাথায় কয়েক রে বলে, ভাই তোর প্ল্যান সেরা সুরপাপ ভাই, পরন্তু আমার দারুণ রার মতো সেরা নয় নিজের শার্টের কলার টান টান করে ভাব নিল আকবর। আফরাজ চোখ ঘুরিয়ে ফাইল দেখার ভান ধরল্ট ভেংচি কেটে টিটকারি মার্কা হাসি দিয়ে বলে, শব্দ বেশি স্মরণে রাখিস বলেই ঘণ্টার পর ঘণ্টা ওয়াশরুমে বসে কাটিয়ে দিস। কি আমি এতক্ষণ বসে থাকি? তাতে কি আমি ওয়াশরুম সিঙ্গারও বুঝতে হবে? আফরাজকে চোখ রে ভাব দ্বিগুণ বাড়িয়ে ভ্রু নাড়ল আকবর। বন্ধুর জবাবে নোটা ধরতে নিলে আকবর কেবিন থেকে ছুটে পালিয়ে যায়। তার যাওয়া দেখে মুচকি হাসল আফরাজ। ফোন হাতে নিয়ে ফুটেজ ঘুমন্ত বিবিজানকে জ্বালানোর ফন্দি আটে মনে মনে। রাফিনকে কল করে বলে, শোন, তোর ম্যাডামের কাছে লেডি সার্ভেন্ট পাঠিয়ে বলতে বলো আমার ফোন রিসিভ করতে। রাফিন, ওকে স্যার বলে বসের কথা মতো কাজ করে। আফরাজ সবটা দূরবীনের ন্যায় দেখছিল। লেডি সার্ভেন্ট গিয়ে ফোনটা নাজিবার হাতে দেয়। নাজিবা দেখে চোখ কুচলে উঠে বসে। পাশে ঘুমন্ত শাশুড়িকে দেখে কপালে চুমু দিয়ে আস্তে করে রুম থেকে বেরিয়ে যায়। নিজস্ব স্বামী স্ত্রীর বেডরুমে এসে কল দেয় স্বামীকে। আফরাজ সদ্য জাগ্রত রমণীর ওষ্ঠজোড়ার দিকে নেশামো দৃষ্টিতে চেয়ে ওষ্ঠদয় কামড়ে ফোন রিসিভ করে বলে, বিবিজান, আপনার কাছ থেকে চুমু থেরাপি নিতে আসছি। গেট রেডি টু কিস ইউর হাজবেন্ড বিবিজান। বিবিজান, এখনও সিম্পল কিস থেরাপি নিয়েছি, তাও আবার গালে। রাতে স্পেশাল বডি থেরাপি নেব। এখন না হয় তোলা রইল। তুমি থাকলে সব রাতই আমার জন্য হানিমুন টাইপ। হয়েছে অনেক আদর করছি, যাও গিয়ে এবার আমার জন্যে খাবার আনো। স্বামীজানের দিকে হা হয়ে তাকায় নাজিবা। প্রথমে আবেগে ভাসিয়ে শেষত ভেঙ্গে দিল। এটা কেমন কথা? আফরাজের কলার চেপে ধরে বলে, ওই একে তো আবেগে ভাসিয়ে অপরাধ করলেন, তার উপর আবেগ ভেঙ্গে দূরে সরালেন। এমন এক দেব না 7 জন্মেও আর বিছানা থেকে উঠতে পারবেন না। কৌশলে শাড়ির আঁচল ভেদ করে কোমরে হাত রাখল আফরাজ। পিলে চমকে উঠে নাজিবা, তার কোল থেকে নামতে চেয়েও পারল না, এতটা শক্তভাবে আঁকড়ে ধরেছে। বিবিজানের কাঁপান্বিত ওষ্ঠের দিকে চেয়ে আসক্তির কণ্ঠে বলে, বিবিজান, বুঝি স্বামীর আদর পাওয়ার জন্যে ছটফট করছো? নির্লজ্জ লোকটা যে ইচ্ছেকৃত তাকে ফাঁদে ফেলতে চাইছে বেশ বুঝতে পেরেছে নাজিবা। সেও ভান ধরে হাতজোড়া আফরাজের বোতামে রেখে আস্তে করে খুলতে লাগল। বিবিজানের এহেন কাজে আফরাজ উন্মাদ হতে লাগল। সুখের জোয়ারে কবে ভাসবে সেই আশায় মগ্ন হতে লাগল।
কিন্তু তার মগ্নতায় একরাশ জল ঢেলে পালিয়ে যায় মেয়েটা। আফরাজ দেখল তার কোল শূন্য হয়ে আছে, বরং সেই একমাত্র বান্দা যে রুমে একলা বসে আছে। মেয়েটা তাকে এত বড় বোকা বানালো ভাবতেই সে রাগে গজগজিয়ে উঠে। রুম থেকে বেরিয়ে তৎক্ষণাৎ রান্নাঘরে গিয়ে মুখ ফসকে বলতে নিয়েও বলল না। ঢোক গিলল উল্টা, কেননা সামনে তার মা জননী দাঁড়িয়ে আছে। পাশেই তানি হাসছে নাজিবা। ছেলেকে অসময়ে রান্নাঘরের চৌকাঠে দেখে ভ্রু বাঁকালেন মিসেস ফেরদৌসী। হাতের থেকে গ্লাভস খুলে ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কিরে ব্যাটা করা ঠান্ডায় রান্নাঘরে কি করছিস? তোর না খিদে পেয়েছে? তাই আমি আর বৌমা মিলে তোর জন্য মজার খিচুড়ি রান্না করছি, সাথে তরকারি হিসেবে মুগ ডাল। তুই রুমে যা, খাবার রান্না শেষে ডাকবো কেমন ব্যাটা? আম্মু মানে বলছিলাম কি, আমার না শীত লাগছে, কম্বল লাগবে। নাজিবা শাশুড়ি মায়ের পিছে ভদ্রভাবে দাঁড়িয়ে আছে, বিধেয় তার মজার হাসি তিনি দেখতে পাচ্ছেন না। আফরাজ সেই হাসি দেখে রাগে গজরাতে থাকে। মিসেস ফেরদৌসী নির্লিপ্ততা গলায় বলেন, ব্যাটা যার যার রুমে তাদের জন্য কম্বল অনেক আগেই দেওয়া আছে। না দেওয়া নেই আম্মু, আমার কম্বল লাগবে এখনই, মানে এখনই। কিন্তু এখন কেমনে দেব বাবা? আমি তো হাতে কাজ নিয়ে আছি। ওহ বৌমা, তুমি না হয় যাও গিয়ে আলমারির নিচের ড্রয়ার খুলে দেখো, কম্বল পাবে। চোখ বড় করে তাকায় নাজিবা। শাশুড়ির কথা তো আর অমান্য করতে পারবে না সে। কাদো কাদো মুখ করে স্বামীর মুখের দিকে তাকায়। তার চোখ মুখ জুড়ে তানি হাসি বিদ্যমান। ভ্রু নাচিয়ে রুমের দিকে আসতে ইশারা করল। নাজিবা ঠোঁট কামড়ে ঢোক গিলে বলে, আম্মা আমারই যেতে হবে? না মানে আমার থেকে তো ডালগুলো ভেজানো পাতিল থেকে নিয়ে অন্য পাতিলে নিতে হবে। না হলে তো। তার কথার সমাপ্তি অবধি হতে দিল না আফরাজ। দাঁতে দাঁত চেপে বলে, ওই কাজটা সহজ, সেই কাজটা অবশ্য রহিমা করতে পারবে। আপনি যদি স্বামীর উপর মেহেরবান হন, তবে রুমে এসে কম্বলটা শরীরে জোড়ানোর ব্যবস্থা করে দিন। শেষ কথাটি বলে মায়ের চোখের আড়ালে চোখ টিপ মারল বিবিজানকে। সে তো লাজুকতায় দৌড়ে স্বামীর পাশে কেটে রুমের দিকে ছুটল। লেখিকা তামান্না আল রায়ান তার যাওয়া দেখে মিসেস ফেরদৌসী মুচকি হাসলেন। তিনি আগেই আঁচ করতে পেরেছিলেন ব্যাপারটা, কিন্তু ছেলে আর ছেলের বউকে লজ্জায় ফেলতে চাননি। বিধেয় না বোঝার ভান ধরেই ছেলের বাচ্চার মতো কথায় জবাবের উপর জবাব দিলেন। মায়ের দিকে তাকালে তিনিও তাকান। মায়ের মুচকি হাসি দেখে আফরাজ মাথা চুলকে মাকে ফ্লাইং কিস রে দিয়ে চলে যায়। রহিমাও তখন রান্নাঘরে আসায় মিসেস ফেরদৌসির আর কষ্ট করতে হল না। মেয়েটা সব সামলে নেবে বলে তাকে পাঠিয়ে দিল। আফরাজ রুমে এসে বিছানায় কম্বলের ভেতর লুকিয়ে বসে থাকা ব্যক্তিকে দেখে ভাবল তার বিবিজান। ফলে সে এসে জট করে জড়িয়ে ধরে। মুখটা বিবিজান এর মুখ বরাবর এনে বলে, এবার কেমনে পালাবে বিবিজান? আপনাকে ধরা দিতেই হতো। তখন ফিলিং জাগিয়ে উধাও হওয়ার শোধ এখন তুলব। কোমরে হাত লাগাতে গেলেই পুরুষালী চিৎকারে আফরাজ ঘাবড়ে যায়। আকবর কম্বল সরিয়ে বলে, ভাইরে ভাই, তুই তো দেখি শরীরের মধ্যে হাত দেওয়া শুরু করছিস। কোচ তো লিহাস কার দোস্তকা। আজকে না থামালে আমার ইজ্জত হরণ করে ফেলতি। তখন আমি আমার হবু সন্তানকে কি জবাব দিতাম? যে তার পিতা হওয়ার আগেই হরণ হয়ে গেল। আমার বউটা অকালে স্বামী হরণের দায় কান্না করে জীবন কাটিয়ে দিত। হে আল্লাহ, আমি কোথায় মুখ লুকাবে এখন? আফরাজ বোবা হয়ে গেল। বউয়ের জায়গায় বন্ধুকে ফাজলামি করতে দেখে ধুমধাম রা শুরু করে। আকবরও পাল্টা ল কিন্তু পারল না, উল্টো দৌড়ে রুম থেকে পালাল। রাগে মেজাজ খারাপ হয়ে গেল আফরাজের। চোখ মুখে পানি দিতে ওয়াশরুমে ঢুকে পড়ে। নাজিবা পর্দা সরিয়ে বের হল। স্বামীর মুখ আয়নার মাধ্যমে দেখতে পেয়েছে সে। অভিমান করল মনে হচ্ছে। হাত কুচলে ভদ্র নম্র হয়ে দাঁড়িয়ে রইল। যতক্ষণ স্বামীর মুখে হাসি দেখতে পাবে না ততক্ষণ নিজেকে টিকিয়ে রাখতে পারবে না নাজিবা। ওয়াশরুম থেকে বেরিয়ে স্বচ্ছ কোমল রূপে বিবিজানকে দেখেও কোনো ক্রিয়ালাপ করল না আফরাজ। তোয়ালে মুখ মুছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করে নেয়। নাজিবা কাপা গলায় বলে, আপনি কি রাগ করছেন? দেখুন, আমি শুধু মজা করছিলাম, ইচ্ছেকৃত কিছু করিনি। আপনি কষ্ট পাবেন যে জানলেন কখনো এমন কাজ করতাম না। কি হলো, কথা বলছেন না কেন? নিশ্চুপে শার্ট বদলে রুম থেকে বের হতে গেল। নাজিবা রুখে দাঁড়ায়। আফরাজ ফোনের দিকে চোখ সরিয়ে একপলক বিবিজানের মুখশ্রীর দিকে তাকায়। শান্ত চেহারায় অশান্তের রেশ। মনে মনে হাসি পেল তার। তবুও নিজের দাপট বজায় রেখে নাজিবাকে সরিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। নাজিবার ছোট হৃদয় নরবরে কেঁপে উঠল।
স্বামীর কাছ থেকে এহেন প্রত্যাখ্যান সহ্য হল না তার। নিশ্চুপে স্বামীর পিছে পিছে গেল। ডাইনিং রুমে সবাই বসে আছে। জনাব ইসমাইল খিচুড়ির ঘ্রাণ শুকে বলেন, আহাহা, আজ খিচুড়ি খাব। খিচুড়ি দিয়ে নতুন বছরের আনন্দ শুরু হবে। মিসেস ফেরদৌসি মুচকি হাসলেন। খাদিজা বেগম লাঠি হাতে নিয়ে বসে আছেন। কোমল চোখে চেয়ে আছেন পরিবারের দিকে। কেন জানি তিনি শরীরে অস্বাভাবিক ব্যাধি লক্ষণ করছেন। আজকাল কোনো ঘ্রাণ শুকেও বুঝতে পারেন না, দৃষ্টিদয় ঘোলাটে বোঝা যায়। শাশুড়িকে নীরব দেখে মিসেস ফেরদৌসি গিয়ে আগলে চেয়ার টেনে বসিয়ে দেন। নিজ হাতে খাবারের প্লেটে খিচুড়ি মগ ডাল মেখে বলেন, আম্মাকে আজ থেকে আমিই খাওয়ে দেব। খাদিজা বেগম আহ্লাদি হলেন, মাথা নেড়ে সায় দিলেন। কুসুমার হাত ধরে চেয়ারে বসাল আকবর। মেয়েটার শরীর বমি করার কারণে ফুরবল হয়ে পড়েছে। এখনও 1 মাস হয়নি, অথচ তার বউ বমি করতে করতে নাজেহাল অবস্থা। আকবরের কাদো কাদো মুখ দেখে মিসেস ফেরদৌসি বলেন, ব্যাটা বসে পড়, তুইও খা, বৌমারেও খাওয়ানোর চেষ্টা কর। বলি কি শোন, আচারও রাখছি, আচার মেখে খাওয়া, দেখবি বমি আসবে না। জি আম্মা, আমার আচার খেতেই মন চাচ্ছিল। খুশির চোটে আকবরকে চটজলদি আচার দিতে ইশারা করে। মিসেস ফেরদৌসি সবার প্লেটে খাবার দিয়ে নিজেও বসে পড়লেন। আফরাজ এসে চুপচাপ হয়ে নিজমনে খাবার বাড়ছে। নাজিবা তার পাশে বসে পড়ে। আফরাজ খাবার বেড়ে মাখতে লাগল। নাজিবার মন খারাপ হয়ে গেল, কেননা মানুষটা সবসময় নিজ হাতে খাওয়ে দিত। একটু মজার কারণে রেগে খাওয়ে দেবে না? সেও খাবে না ভেবে উঠতে গেলে আফরাজ গম্ভীর গলায় বলে, দেখছ যখন খাবার বেড়েছি, তবে না খেয়ে উঠছ কেন? না মানে আমি ভাবছি। চুপচাপ বসো। নিশ্চুপে স্বামীর পাশে বসে যায়। আফরাজ এক লোকমা মুখের কাছে নিলে নাজিবা তৃপ্তি সহকারে খেতে লাগে। জনাব ইসমাইল দেখে তৃপ্তির হেসে মিসেস ফেরদৌসিকে খোঁচা মারলেন। তিনি ভ্রু কুচকে স্বামীর দিকে তাকিয়ে কি ইশারা করলেন। জনাব ইসমাইল লাজুক হেসে এক লোকমা ভাত মিসেস ফেরদৌসির মুখে পুরে দিলেন। পরিবেশটা থমথমে গেল। ড্যাব ড্যাব করা সকলের চোখজোড়া দেখে মিসেস ফেরদৌসি লজ্জায় পড়লেন। স্বামীর দিকে চেয়ে চোখ রাঙানির দিলেন। জনাব ইসমাইল ভরকে যান, গলা খাকারি দিয়ে বলেন, ওমন আন্ডার মতো তাকিয়ে আছিস কেন তোরা? যার যার খাবার খা। তোরা বাপ মায়ের সামনে বসে প্রেম করতে পারবি, আর আমরা প্রেম করলেই দোষ, তাই না? সকলে আচমকা হেসে উঠল। খাদিজা বেগমও মুচকি হাসলেন। তৎক্ষণাৎ গম্ভীর হয়ে যায় আফরাজ। নাজিবা হাসলেও স্বামীকে চুপ হতে দেখে খুব খারাপ লাগল তার। সে ভাবল প্রতিবার তো আফরাজ তাকে সারপ্রাইজ করে, আজ না হয় সে কিছু করুক। এই ভেবে সে আকবরকে ইশারা করল। ভাবির আকস্মিক ইশারা দেখে বুঝতে পারল না সে, তবুও সে ইঙ্গিতে বুঝিয়ে দেয় খাওয়ার পর। নাজিবাও বুড়ো আঙুল দেখিয়ে ঠিক আছে বোঝায়। আফরাজ সরু চোখে দুজনের দিকে তাকিয়ে হিংস্র চাহনি ফেলল। জনেই ঘাবড়ে যার যার মতো খেতে থাকে। রাত 11টা বাজে। মিসেস হিয়া চিন্তায় পায়চারি করছেন। সকাল থেকে স্বামীকে কল দিয়ে পাচ্ছেন না। এখন রাতের 12টা বাজতে আর 1 ঘন্টা সময়। মনেও কু ডাকছে, কোনো এক বিপদ নিশ্চয় ঘটতে চলেছে, তা বেশ আন্দাজ করতে পারছেন। বাবাকেও জিজ্ঞেস করেছিল কিন্তু ধমকিয়ে তাড়িয়ে দিলেন। তিনি বুঝেন না যে বাবার জন্য তিনি এত ত্যাগ করেছেন, সে বাবা কেমনে এত নিষ্ঠুরতা করতে পারেন। তবুও কোনো একদিন শোধরে যাবে বলে নিজের মনকে খামোখা বোঝ দিলেন। জনাব লিয়াকত আফরাজের বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছেন। তার সাথে 2 জন ভাড়াটে লোক। তাদেরকে ছবিটা দিয়ে ইশারা করে বেলকনির দিকে। শক্ত কণ্ঠে বলেন, আফরাজের বেকনিতে ঢিল ছু রে মারব। তুই গা নো রেডি কর। বু লে ট যেন ঠিক কপাল বরাবর লাগে। অনেক টাকা খরচ করে তোদেরকে আনছি। যদি নিশানা ভুল হয় তোদের দুইটারই শ্বশুরের কাছে ছেড়ে দেব। 2 লোক ভয় পেয়ে গেল। তিনি একটা পাথর নিয়ে ছুঁড়তে গেলেই থেমে যায় হঠাৎ। আফরাজের রুম অন্ধকার হয়ে গেছে। তার মানে শুয়ে পড়ল নাকি? এমন ভাবনা আশায় জনাব লিয়াকত কিছুক্ষণের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকল। নাজিবা আকবরকে পটিয়ে বলেছে আফরাজকে রুমে আসা থেকে থামিয়ে রাখতে। সে সারপ্রাইজ রেডি করতে চাই বলেই 2 জনে হাত মেলাল। আকবর লাইব্রেরি রুমে গেল। চশমা পরে বই ঘাঁটতে দেখে আকবর ঢোক গিলে ভেতরে ঢুকে পড়ে। আফরাজ টু শব্দ করল না। সেই গিয়ে হেহে করে হেসে দিল। আফরাজ এক পলক তাকিয়ে ব্রত কণ্ঠে শোধায়, আমি নিশ্চয় কোনো সার্কাস হলে দাঁড়িয়ে নেই। আরে ভাই, জাস্ট মজা করছি ওই সময়ে। তুই এটা নিয়ে এখনও রেগে আছিস? দেখ ভাই, আইম সরি। এখন আমি কাঁদলে কিন্তু তোর পাপ হবে বলে দিলাম। তবে কি তোর ছবি তুলে ঈদ পালন করব? করলে বলিস।
খেতে চলে আসব। তুই মিয়া বাচ্চার বাপ হয়ে যাচ্ছিস, আর আমি এখনও বাচ্চার বউ করার প্রস্তুতি নিতে পারিনি। তুই লা সবসময় আমার চুমু খাওয়ার মাঝে বাম ঠ্যাং ঢুকিয়ে দিস। বলি কি বাপ, তুই বাপ হবি এমন মীর জাফরগিরি করা ছেড়ে দেহবাল। বাহ ভাই, একটু মজা করলাম আর এতেই এত কথা শুনতে হলো। তুই বন্ধু নামেই কলঙ্কিত। সেদিন আমাকে ফাঁসতে বললি, আমি জি জান লাগিয়ে ফাঁসতে গেলাম। অথচ তুই তুই আমার দোস্ত হতে পারিস না। তুই আমার বন্ধুত্বে কলঙ্ক লাগিয়ে দিয়েছিস। ছি ছি। আফরাজ কোমরে হাত রেখে রাগী দৃষ্টিতে আকবরের দিকে তাকিয়ে আছে। তার গলা চেপে ধরে বলে, আজ তো তু গেয়া লে। অনেকক্ষণ ধরে তোর বকবক শুনতেছিলাম, এবার কর বকবক। কোনো ব্যথা তো পাচ্ছে না, উল্টো মজা লুটতে সে আফরাজের পেটে কাতুকুতু দিতে থাকে। বেচারা আকবরের গলার থেকে হাত সরিয়ে হাসতে লাগল। সেও নাছোড়বান্দা ঠাস করে আকবরের লুঙ্গি টান দিয়ে পালিয়ে যায়। সে বোকা বনে গেল। তার পরনে একটা শর্ট ট্রাউজার দেখা যাচ্ছে। জনাব ইসমাইল লাইব্রেরি রুমের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আকবরকে কিংবদন্তি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলেন, ছি আকবর, তুই যে ফাজিল আগে থেকে জানতাম, তাই বলে একলা রুমে নগ্ন দাঁড়িয়ে থাকার মানে বুঝলাম না। এই বাসায় লেডিসও আছে রে বাবা। নেহাত আমি বাপ দেখছি বলে বলছি। তোর মা দেখলে এই আঙ্গিনায় বেহুশ হয়ে পড়ে থাকত। কি রে দামরা ব্যাটা, যাহ জলদি। লজ্জায় গাল ফুলিয়ে নিজের রুমে চলে যায় আকবর। মনে মন আফরাজকে কয়েক দফা লি দিয়েই ছাড়ল। নিজের রুমের বাহিরে আসতেই তার সামনে কেউ লুঙ্গি ধরল। চট করে লুঙ্গি নিয়ে নেয় আকবর। আফরাজ বাঁকা হেসে বলে, কি মুন্না নুইনা দেখিয়ে লজ্জা পেতে কেমন লাগিল রে? আর করবি ফাজলামি? করলে তোর নুইনা কেটে ফুইনা করে দেবহু। লুঙ্গিটা পরে মুখ ভেটকাল আকবর। রুমের বাহিরে কথার শব্দে দরজা খুলল কুসুমা। একলা আকবরকে বিড়বিড় করতে দেখে ডেকে ওঠে। সে ভ্রু কুচকে তাকিয়ে শুতে যায়। কুসুমাও বিরক্তবোধ করল। আজ 31st নাইট আর এই বান্দা শুয়ে পড়ল। দাঁতে দাঁত চেপে দরজা লাগিয়ে রাগ করে কুসুমাও শুয়ে পড়ল। লেখিকা তামান্না আল রায়ান। আফরাজ রুমে এসে অবাক হয়ে যায়। পুরো রুম অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। কোনো অঘটন ঘটল ভেবে ভয় পেয়ে গেল। তৎক্ষণাৎ লাইট জ্বালিয়ে দেয়। আকস্মিক লাইট জ্বালানোর কারণে নাজিবা নিজেও হকচকিয়ে গেল। আফরাজ তো যেখানে দাঁড়িয়ে আছে সেখানে স্তব্ধ হয়ে গেল। তার চোখজোড়া বিবিজানের আপাতমস্তক পরিলক্ষণ করাই ব্যস্ত। কাচুমাচু করে আঁচলটা সেফটি পিন রে নেয় নাজিবা। সেই ডিমলাইটের আলোতে ফিনফিনে পাতলা শাড়ি পরছিল, সাজবিহীন সে নিজেকে প্রস্তুত করছিল। আজ সে তার স্বামীর সঙ্গে সুখের জোয়ারে ভাসবে। আফরাজের ধ্যান ফিরে সে ঢোক গিলে টেবিলের উপর থেকে একমগ পানি খেয়ে শেষ করে নিল। পুনরায় হৃদয়াঙ্গনের দিকে চোখ দিতে পারল না। চট করে বেলকনির দরজা খুলে রেলিং চেপে ধরে ঘন ঘন শ্বাস ফেলতে আরম্ভ করে। বাহিরের মৌসুমে শৈত্যপ্রবাহ বইছে। ঠান্ডা বাতাসেও সে তার শরীরে গরম অনুভব করছে। আকস্মিক বুকের উপর কোমল হাতজোড়া আবদ্ধ হয়ে যায়। আফরাজ নিরুত্তক হয়ে বাতাসের সঙ্গে তাল মিলিয়ে দাঁড়িয়ে রইল। নাজিবা স্বামীর নীরবতা আর চোখে খেয়াল করে ধীরস্থির করে গুটিয়ে স্বামীর বাহু ভেদ করল। তার বুকের কাছে গিয়ে শটান দাঁড়িয়ে যায়। আফরাজ তবুও গোমরামুখ হয়ে তাকে সরানোর চেষ্টা করে। নাছোড়বান্দা নাজিবাও সরেনি তার জায়গা থেকে। চাঁদের ঘন আলোতে মানবীর মনোজোয়ারে প্রেমের ছন্দ বইছে। নাজিবার কিশোরী বয়সের পছন্দের হৃদয়পুরুষ। স্বামীর শার্টের 5 বোতাম খুলে বুকটা উন্মুক্ত করে দেয়। ওষ্ঠদয় ছোট হৃৎপিণ্ডের স্থানে চেপে ফিসফিসিয়ে বলে, আপনি আমার আকাশসম ভালোবাসা। আপনার সঙ্গে আজন্ম বাঁচার স্বপ্ন আমার। ছেড়ে যেও না কভু, হয়ে থাকতে চাই আপনার অর্ধাঙ্গিনী। আফরাজ ব্যালেন্স রাখতে বিবিজানের কোমর জড়িয়ে ধরে রাখে। তার চোখে উন্মাদনার আগুন জ্বলছে। বিবিজানের কণ্ঠে বলা বাক্যদয় তার উষ্ণ মাত্রাকে বাড়িয়ে দিল। সজোরে গাল চেপে ধরে ওষ্ঠদয় মিলিয়ে দেয়। তৎক্ষণাৎ আতশবাজি ফোটানোর শব্দ হল। দুজনের শরীরে মৃদু কাঁপন ধরে। ওষ্ঠদয় ছাড়া পেয়ে দুজনের নজর গিয়ে পড়ে শহরের আনাচে কানাচে থেকে ফানুস উড়িয়ে দেওয়ার দৃশ্য। সেই সঙ্গে আতশবাজির রং আলো পুরো শহরকে মুখরিত করছে। খুশির আমেজ তবুও খারাপ লাগল জনের। কেননা এসবের কারণে শত পাখি মৃত্যুবরণ করে। বিবিজানের নীরস মুখশ্রী দেখে চট করে তার গালে চুমু দিয়ে খানিক দূরে সরে যায় আফরাজ। নাজিবা হাত মেলে ধরে রেলিং টেস দিয়ে দাঁড়ায়। জোরালো শব্দে বলে, আপনাকে অনেক ভালোবাসি স্বামীজান। খুশির বলে মুচকি হেসে বিবিজানের নিকট এগিয়ে যেতে লাগল আফরাজ। নাজিবা তার জায়গায় দাঁড়িয়ে স্বামীর আগমনে জড়িয়ে ধরার অপেক্ষায় চেয়ে রইল।
হঠাৎ উচ্চস্বরে এক গুঞ্জন হল, যার শব্দে আফরাজের হাসিমুখ মিটে গিয়ে স্তব্ধতা ভর করে। গালের দুপাশে রক্তের ফুটো ছিটকে লেগে গেল। তার ওষ্ঠজোড়া ক্রমশ কেঁপে উঠে। গলার থেকে শব্দ বুঝি খুব নিম্ন হয়ে গেল। কাঁপান্বিত ঠোঁটে বলে উঠে, বিবি জান।